আজ থেকে ২ বছর আগে ২০২৪ সালের আজকের এই দিনটি ৫ আগস্ট কেমন ছিল? আপনারা দুজনেই ব্যক্তিগত এবং সংবাদের কাজে আপনারা মাঠে ছিলেন, বা নাগরিক হিসেবে আমি ধরে নিলাম মাঠে ছিলেন। আপনারা সেই ৫ আগস্টকে দেখেছেন। একটু আপনাদের অভিজ্ঞতা, একটু আলিফ প্রথমে আপনার থেকে শুনতে চাই যে আপনার ৫ই আগস্ট ২০২৪-এর অভিজ্ঞতাটা কেমন ছিল? কি দেখেছিলেন? আচ্ছা, সে সময় আমি একটি সংবাদপত্রে কাজ করতাম। তো কাজ করার সুবাদে আমাকে মাঠেই থাকতে হয়েছে। আন্দোলনের শুরু থেকে যখন কোর্ট থেকে ওই রায়টাকে করা হয়, তখন যখন আন্দোলন শুরু হয়, কোন রায়টাকে? মানে এই যে এই কোটার কোটার রায়টাকে? কোটার রায়টাকে আচ্ছা, যখন জি। যে কোটা তো সব বাতিল করে দেওয়া হয়েছিল, শেখ হাসিনা বাতিল করে দিয়েছিলেন। পরে কোর্ট থেকে ওইটাকে অবৈধ বলে যখন ঘোষণা দেওয়া হয় এবং কোটা আবার ফিরে আসে, তখন আন্দোলন যখন আবার ছোট ছোট করে দানা বাঁধে, তখন থেকেই আমি মাঠে ছিলাম। তো সে সময় তাদের অনেক কভারেজ আমি দিয়েছি। সাধারণ আন্দোলন একটা ছিল সেটা। তবে আস্তে আস্তে যখন এই আন্দোলনটা ভয়াবহ আকার ধারণ করে, ১৬ তারিখে আবু সাইদকে যখন মারা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন হামলা হয় এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সর্বপ্রথম আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি সোনারগাঁও ইউনিভার্সিটিতে হামলা হয়েছিল ১৬ তারিখেই। এবং এরপরে আন্দোলন যখন আস্তে আস্তে দানা বাঁধে, আরও বড় হতে থাকে, তখন দেখেছি এগুলো সব নিজের চোখেই, অনেক মানুষকে মারা হচ্ছে, এই করা হচ্ছে। এরপরে একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই এবং আমাকে একটু রেস্টে যেতে হয়, বাসায় আমি ছিলাম। তো এরপরে প্রায় ৩১ তারিখ পর্যন্ত, ২৫ তারিখ থেকে ৩১ তারিখ এই সময়টা আমি হচ্ছে বাসায় থাকি। এরপরে আমার আর প্রফেশনালিজমে ফেরা হয়নি, আমার কাজে ফেরা হয়নি। আচ্ছা। আমি এরপর থেকে ১ তারিখ থেকে অ্যাক্টিভিস্ট হিসেবে মাঠে নেমে গিয়েছিলাম এবং আমি তখন আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কাজ করছিলাম না, তখন আমি কাজ করছিলাম আপনার চেতনার জায়গা থেকে? আমার চেতনার জায়গা থেকে। এবং আমি টুকটাক গান করি, মিউজিশিয়ান। তো ৩ তারিখ রবীন্দ্র সরোবরে মিউজিশিয়ানদের পক্ষ থেকে একটি আয়োজন ছিল, গেট আপ স্ট্যান্ড আপ নামে। জি। তো বাংলাদেশের যত ঘরানার মিউজিশিয়ান আছে, আমি মূলত হিপ হপ মিউজিক করি, তো যত ঘরানার মিউজিশিয়ান আছে সবাই এই এখানে সংহতি জানিয়েছিল এবং সবাই বলেছিল যে আপনারা বিকেল ৩টার মধ্যে সবাই রবীন্দ্র সরোবরে চলে আসবেন। তো পরবর্তীতে মিউজিশিয়ানরা ওইখানে যাওয়া শুরু করে, সেখানে আমিও ছিলাম। এবং পরবর্তীতে ছাত্রদের পক্ষ থেকে আরেকটি ঘোষণা ছিল যে সকলে সেদিন শহীদ মিনারে জড়ো হবে। তো তখন মিউজিশিয়ানরা সেই তাদের যে সিদ্ধান্ত ছিল যে সবাই রবীন্দ্র সরোবরে জড়ো হয়, সেখান থেকে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সবাই বলল যে যারা রবীন্দ্র সরোবরে এসেছেন তারা রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারের দিকে মুভ করেন, এবং যারা এখনও আসছেন তারা রবীন্দ্র সরোবর না এসে শহীদ মিনারের দিকে মুভ করেন। তো তখন আমরা রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারের দিকে মুভ করলাম। এই ছিল হচ্ছে আমার ৩ তারিখ। এবং ৪ তারিখ আমি বাসা থেকে বের হতে পারিনি। এবং ৪ কেন তারিখ বের হতে পারেননি কেন? এটা হচ্ছে পারিবারিক কারণে, বাবা বের হতে দেয়নি। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে ৫ তারিখ, ৪ তারিখ রাতে যখন আবার ঘোষণা হলো যে মার্চ টু ঢাকা, এটা ৬ তারিখ না হয় ৫ তারিখ হচ্ছে, তখন সকালে আমি বের হতে নিচ্ছিলাম। তখন বের হওয়ার সময় বাবার বাধার মুখে পড়ি, বাবা বের হতে দেয়নি। এরপর আমি মন খারাপ করে বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমি তখন শুয়েছিলাম, মন খুব খারাপ ছিল। এরপর প্রায় দুপুরের দিকে আমার ফুফাতো ভাই আমাকে কল করে খুব মানে খুশিতে বলতেছে যে আলিফ, হাসিনা তো পালায়ে গেছে। তো পরে হচ্ছে আমি আর কোনো কিছু ভাবার চিন্তা করার মতো সময় আমার ছিল না। আমার হাতের কাছে একটা জামা ছিল, সেই জামাটা পরেই আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হচ্ছি। তখন আমার আব্বু আবার দেখছে আমাকে, দেখে ডাক দিয়ে বলতেছে যে কোথায় যাচ্ছিস? আমি বললাম যে আসতেছি এখানেই। পরে আমি দৌড় দিয়ে চলে গেলাম। আমার বাসা যেহেতু নদীর ওই পারে, কেরানীগঞ্জে, নদীর পারে যখন গেলাম তখন এর আগে নৌকা সকাল থেকে বন্ধ ছিল, নৌকা চলছিল না। আচ্ছা। তখন নৌকা চলা শুরু হয়েছে এবং অনেক মানুষ বিষয়টা জানে, অনেক মানুষ জানে না। যদিও সেই সময়টা পুরোপুরি পালিয়ে যায়নি সে, কথাটা মানে বাতাসে বাতাসে ভাসতেছিল যে সে পালায়ে গেছে এরকম। তো আমি তখন নৌকায় উঠলাম এবং নৌকায় উঠে অনেক মানুষ দেখলাম যে এটা সম্পর্কে জানে না। পরে তাদেরকে বিষয়টা জানালাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। এবং অনেককে অনেক কথা বললাম, অনেকে আবার অনেক কথা অনেক শেয়ার করলো। তো যখন আমি নৌকা পার হয়ে কামরাঙ্গীরচরে গেলাম, কামরাঙ্গীরচরে যাওয়ার পর ওইখানে দেখলাম যে মানুষজন মোটামুটি বিষয়টা সম্পর্কে অবগত হয়েছে এবং সবাই জড়ো হচ্ছে। এবং জড়ো হওয়ার পর বিএনপির নেতাকর্মীদেরকে দেখলাম, বিশেষ করে আওয়ামী লীগের যেই ব্যানার, ফেস্টুন, পোস্টারগুলো ছিল সেগুলো তারা ছিঁড়ছিল এবং অনেক জায়গায় অনেক মারামারির ঘটনাও ঘটেছে আমি যখন আমার এলাকা দিয়ে যাচ্ছিলাম। এবং এই মারামারির ঘটনা কাদের সাথে কাদের ঘটেছে? এগুলো হচ্ছে র্যান্ডম। ওই বিচ্ছিন্ন? আওয়ামী লীগের দু একজন হয়তো মানে ওই জায়গায় নেতাকর্মী, স্থানীয় পর্যায়ের হ্যাঁ, নেতাকর্মী? স্থানীয় পর্যায়ের নেতাকর্মী মারামারির শিকার হয়েছে।
আর হচ্ছে আওয়ামী লীগের যে ব্যানার ফেস্টুনগুলো ছিল সেগুলো হচ্ছে বিএনপির নেতাকর্মী যারা ছিল এবং বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা এখানে ছিল আমাদের এলাকার, যেহেতু তাদেরকে আমি চিনি। আর এমনিতে আমাদের মতো ছাত্র জনতা যারা ছিল তারাও এই আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন যা ছিল এগুলো সব ছিঁড়ে ফেলছিল এবং এত মানুষ তখন বের হয়েছে যে নেটওয়ার্ক পাচ্ছিল না ঠিকভাবে। তো আমি কোনোভাবে আমার এক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করি এবং তাকে জিজ্ঞেস করলাম যে সে কোথায় আছে। সে বললো যে সে শহীদ মিনারে আছে। তখন আমি কামরাঙ্গীরচর থেকে হেঁটে হেঁটে শহীদ মিনারের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং সে সময়টাতে আমার আশেপাশ থেকে পরিচিত অপরিচিত অনেক মানুষ সেখানে মিশছিল এবং সেখান থেকে স্লোগান দিতে দিতে আমরা তখন যাচ্ছিলাম এবং পরবর্তীতে শহীদ মিনারে গিয়ে আমি আমার সেই বন্ধুকে অনেক কষ্টে খুঁজে পেয়েছিলাম। তাকে সাথে নিয়ে পরবর্তীতে আমরা সংসদ ভবনের দিকে যাই এবং পরবর্তীতে আমরা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করার পর সেখানে আমরা যখন গিয়েছি তখন গিয়ে দেখেছি যে সংসদ ভবনের যেই অনেক আসবাবপত্র বা অনেক কিছু ছিল হাসিনার ব্যবহারের জিনিসপত্র, সেগুলো অনেক কিছুই ছাত্র জনতা যারা ছিল বিক্ষুব্ধ তারা নিয়ে গিয়েছে। সংসদ ভবনের কথা বলছেন নাকি গণভবন? সংসদ ভবনে, গণভবনে আমি যাইনি, মানে আসবাবপত্র তো আসবাবপত্র সংসদ ভবনের এখানে ছিল অনেক কিছু, যেহেতু পাশাপাশি ওই সংসদ ভবনের পেছনের দিকেই তো হচ্ছে গণভবন, ওইখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে, অনেকে নিয়ে এসে সংসদ ভবনের এখানে রেখেছে। আবার সংসদ ভবনেরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন অনেকে দেখলাম যে এসি, তারপর আরো বিভিন্ন জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে আমারও ইচ্ছে, সত্যি কথা বলতে আমারও ইচ্ছে হয়েছিল যে আমি ওখান থেকে কিছু একটা স্মৃতি হিসেবে নিয়ে আসি। তো পরবর্তীতে ভাবলাম যে এটা যেহেতু রাষ্ট্রীয় সম্পদ এবং এটা এখান থেকে কিছু যদি আমরা নিয়ে যাই তাহলে আলটিমেটলি রাষ্ট্রেরই ক্ষতি হচ্ছে এবং এই আমাদের পকেটের টাকা দিয়ে এই জিনিসগুলো আবার কিনতে হবে। তো পরবর্তীতে আমরা সেখান থেকে আর কিছু নেইনি এবং পরবর্তীতে আমরা 2-3 জন বন্ধু বান্ধব সেখানে ছিলাম যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তখন আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমাদের সামনে দিয়ে কেউ যদি কিছু নিয়ে যায় তাহলে আমরা তাকে বাধা দিব এবং এগুলো যাতে তারা না নিয়ে যায় সেই ব্যবস্থা আমরা করব। তো আমরা এরকম করেছি। আমাদের সামনে দিয়ে কয়েকজন কিছু নিয়েছিল, বিশেষ করে একটা এসি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল এবং তাকে যখন জিজ্ঞেস করলাম এটা আপনি কোথা থেকে এনেছেন, তিনি বললেন যে তিনি কিনে নিয়ে এসেছেন। তো তখন তাকে বললাম এখানে তো এটা তো কিনে এনেছেন, এটা দেখে বোঝা যাচ্ছে না। পরে আমরা কয়েকজন মিলে এবং অপরিচিত কয়েকজনও ছিল, তারাও আমাদেরকে সাহায্য করেছে। আমরা এই জিনিসটা আবার হচ্ছে সংসদ ভবনের ওই যে জায়গাটা আছে গেটের ভেতর দিয়ে ঢুকতে, তো ওই জায়গায় হচ্ছে আমরা ওইটা রেখে এসেছিলাম। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিসিটিএন 24 আজকের আলোচিত সংবাদ। আজকের আলোচিত সংবাদে আমরা শুনছিলাম দুজন সাংবাদিকের কাছ থেকে যারা মাঠ পর্যায়ে ছিলেন, আজকে সারাদিন মাঠ পর্যায়ে ছিলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ওনারা দেখেছেন, সচক্ষে পর্যবেক্ষণ করেছেন এবং সেই 2 বছর আগের যে 5ই আগস্ট সেই সময়টিতেও তারা কিন্তু মাঠে ছিলেন। তো আমরা ওনাদের কাছ থেকে শুনছিলাম। মোহাম্মদ আলিফ মিয়া, প্রতিবেদক সিসিটিএন 24, এবং মোহাম্মদ ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক সিসিটিএন 24, আমাদের সাথে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করছেন। আবার আসি আলিফ আপনার কাছে। প্রথমে জানতে চাই আপনি কোন চেতনা নিয়ে আন্দোলনে, প্রথম তো বলছিলেন যে প্রতিবেদক হিসেবে আপনি কাজ করেছিলেন, তারপরে 1 তারিখের পর থেকে আপনি আপনার চেতনার জায়গা থেকে চেতনা আপনাকে তাড়িত করেছে, কোন কোন চেতনা ছিল আপনার? এখানে মূলত প্রথম দিকে তো কোটা নিয়ে হচ্ছিল, তখন তো একজন সাধারণ সাংবাদিক হিসেবে আমার যতটুকু দায়িত্ব পালন করার ততটুকু আমি দায়িত্ব পালন করছিলাম। 16 তারিখ যখন আবু সাইদকে হত্যা করা হলো তখন আমার ভেতরে একটা আঘাত আসে যে একজন মানুষকে কেন মেরে ফেলবে, একটা ন্যায্য দাবি সে চেয়েছে। এরপরে আরও বিভিন্ন জায়গায় যখন হামলা হলো এবং সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইউনিভার্সিটিতে হামলা হয়েছে এবং ছাত্রলীগ, আমাদের ইউনিভার্সিটির যে ছাত্রলীগ ছিল তারা আমাদের ইউনিভার্সিটির সাধারণ আন্দোলনকারী যারা ছিল তাদের উপর হামলা করে। তো এই বিষয়গুলো আমাকে খুব ভাবায় এবং একটা পর্যায়ে 25 তারিখ যখন আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাওয়ার পর প্রায় 31 তারিখ পর্যন্ত আমি তো ছিলাম না। এরপরে আমি আর আমার কাজে ফিরে যাইনি, আমি সরাসরি আন্দোলনের জন্য মাঠে চলে এসেছি। তখন আমার কাছে শুধু এতটুকুই মানে চিন্তাভাবনা ছিল যে আমি একটা জালিম সরকার তার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে সেই মৃত্যু আমার শহীদি মৃত্যু হবে। কারণ হাদিস অনুযায়ী যদি কেউ জালিমের বিরুদ্ধে তার কণ্ঠ বা প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদ হিসেবে গণ্য হবে। তো ওই চেতনা থেকেই মূলত আমার এখানে আসা। কারণ এই যে 17 বছর যাবৎ আমরা ছোটবেলা থেকেই এই সরকারকে দেখে আসছি এবং বিভিন্ন সময় এই সরকারের রোশানলে আমাদের অনেক কাছের মানুষজনও পড়েছে। অনেক সেই সরকারের আমলে বিষয়টা এরকম হয়েছিল যে গলিতে গলিতে নেতা হয়ে গিয়েছিল। তো এর কারণে অনেক মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। তো আমি চেয়েছিলাম যে এই যে মানুষের ভোগান্তি, এই ভোগান্তিটা যেন দূর হয় এবং সেই চেতনা থেকেই আমি মূলত আন্দোলনে এসেছিলাম। আচ্ছা আলিফ,
আপনি যে চেতনাগুলোকে নিয়ে মাঠে নেমেছিলেন কতটুকু বাস্তবায়ন হচ্ছে এই 2 বছরে? আসলে আমি খুব বেশি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগে আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম মানুষ নির্যাতনের শিকার হতো, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হতো, চাঁদা দেয়া লাগতো, এখনও ঠিক একইভাবে চলছে। আওয়ামী লীগের জায়গায় অন্য কেউ সেটা নিচ্ছে। হয়তো নামটা পাল্টে গিয়েছে, কিন্তু সিস্টেম সেই আগের মতোই আছে। তো আর গণমাধ্যমের স্বাধীনতার কথার বিষয়টা যদি বলি, তাহলে সবাই বলে যে সে আমার পক্ষের লোক না, সে আমার পক্ষে কথা বলছে না, অথচ কেউ বলে না যে আপনি নিরপেক্ষভাবে কথা বলুন। আমি যদি নিরপেক্ষভাবে কথা বলি, তাহলে আপনার পক্ষেও আমার যেতে হচ্ছে না, আপনার বিপক্ষেও আমার যেতে হচ্ছে না, যা সত্য তাই আমাকে বলতে হবে। কিন্তু সবাই চায় যে সে যেন আমার পক্ষ হয়ে কথা বলুক। সবাই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে, আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। তারা বলেছে যে তারা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিচ্ছে, এবং বর্তমানে যারা আছে তারাও বলছে তারা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিচ্ছে। আসলে গণমাধ্যম পূর্ণাঙ্গভাবে স্বাধীন না। আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলার আগে আমাদের 10বার চিন্তা করতে হয় এই কথা বলার পরে আমার পরিণতি কী হবে। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা চাই। জি, অনেক ধন্যবাদ। আপনাদের থেকে আমরা চমৎকার আলোচনা উপভোগ করলাম এবং আপনাদের স্মৃতিচারণ আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। আমরা মনে হয় যে 2 বছর আগের যে প্রেক্ষাপট সেটাও দেখতে পেয়েছি। ভালো থাকবেন মোহাম্মদ আলিফ মিয়া এবং মোহাম্মদ ইমরান হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকে